নমস্কার বন্ধুরা, আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো আমি পদ্মজা উপন্যাসের পর্ব 25। এখানে পূর্ণা কি তার মনের প্রশ্নের উত্তর পাবে? আসুন শুনে নিই। আমি পদ্মজা। রান্নাঘরে প্রবেশ করে জুলেখা বানুকে দেখে বিস্মিত হলো পদ্মজা। অপরিচিত হলেও সৌজন্যবশত সালাম দিল। আসসালামু আলাইকুম। তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মজাকে নিরীক্ষণ করলেন জুলেখা। অনীহার সুরে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। রিনু রান্নাঘরে উপস্থিত ছিল। পদ্মজা তার দিকে তাকিয়ে ইঙ্গিতে জানতে চাইল অপরিচিত মহিলাটি কে। রিনু মৃদু হেসে বলল, মৃদুল ভাইজানের আম্মা। জুলেখার দিকে এক পা এগিয়ে পদ্মজা বলল, ক্ষমা করবেন, চিনতে পারিনি। আপনি থালা ধুচ্ছেন কেন? রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। জুলেখা মুখ ঘুরিয়ে নিলেন। নীরবে থালা ধুয়ে বেরিয়ে গেলেন নিঃশব্দে। তার দৃষ্টিতে ছিল পদ্মজার প্রতি ঘৃণা। ব্যথিত হলো পদ্মজার অন্তর। জুলেখার দৃষ্টি তার হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে। পাশ ঘেঁষে দাঁড়িয়ে রিনু ফিসফিসিয়ে বলল, আমার মনটা কয় এই বেটির উপর জিনের নজর আছে। চোখ রাঙালো পদ্মজা। উনি আমাদের বাড়ির মেহমান, মুখে লাগাম দাও। রান্না হয়েছে? পূর্ণার জন্য খাবার নিতে পারবো? লতিফা শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকেছে মাত্র। সে পদ্মজার প্রশ্নের জবাবে বলল, হ পদ্ম, নিতে পারবা, খাড়াও, আমি দিতেছি। তুমি খাইবা না? পূর্ণা আর আমার খাবার একই সঙ্গে দিয়ে দাও। দিতাছি। রেনো, জল দিয়ে ওই বাড়িটা দে। খাবার নিয়ে ওপরে যাওয়ার পথে পদ্মজাকে দেখে জুলেখা হাতের গ্লাসটা শব্দ করে টেবিলে রাখলেন। পদ্মজা বুঝতে পেরেছে জুলেখার ঘৃণার কারণ। সম্ভবত গতকালের অপবাদের কথা তিনি শুনেছেন। তার মনে আশঙ্কা জাগলো, পূর্ণার বিয়েটার কি হবে? দেখে মনে হচ্ছে জুলেখার বিয়ের কথা বলার মানসিকতা নেই। জুলেখার কপাল আর ভ্রুযুগলে আটকে গেল পদ্মজার দৃষ্টি। ঠিক যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছে সে, হুবহু একই রকম। তার বুকে অজানা বেদনা জেগে উঠল। চোখের দৃষ্টিতে জন্ম জন্মান্তরের দুঃখ। পদ্মজাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে গেলেন। সম্বিত ফিরলে পদ্মজা দ্রুত সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে এলো। পূর্ণা দুই হাতে বালিশ আঁকড়ে ধরে গভীর ঘুমে ডুবে আছে। জুলেখার কপাল ও ভ্রু দেখে জেগে ওঠা পদ্মজার ব্যথা পূর্ণাকে দেখে আরো তীব্র হয়ে উঠল। হেমলতার যৌবনকালের প্রতিচ্ছবি যেন পূর্ণার বর্তমান রূপে ফুটে উঠেছে। সেই মুখ, সেই ঠোঁট, সেই গাল, নাকের মসৃণ পাটা, দুজনের মধ্যে এত মিল। বোনের মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবলো পদ্মজা। পুরানো স্মৃতিগুলো চোখের পাতায় জলজল করে উঠছে। অতীতের ছবিগুলো জীবন্ত হয়ে সামনে ছুটে বেড়াচ্ছে। পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে উচ্চারণ করল, আম্মা। তার দুই চোখ অশ্রুতে পূর্ণ। পূর্ণা কি কখনো জানতে পারবে যে পদ্মজা কতবার তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আম্মা বলে কেঁদেছে? নিজেকে বোঝাতে চেয়েছে, এই তো আম্মা আছে, আমার সামনেই আছে, আমি এতিম নই। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল পদ্মজা।
পূর্ণা এমন নিশ্চিন্তে ঘুমোচ্ছিল যে তাকে জাগাতেই ইচ্ছে করছে না, আবার বেলা করে খাওয়াটাও ঠিক না। বোনের মুখে স্নেহের পরশ বুলিয়ে ডাকলো পদ্মজা, পূর্ণা, পূর্ণা, এই পূর্ণা। ধীরে ধীরে চোখ খুলল পূর্ণা। পদ্মজা হালকা ধমক দিয়ে বলল, সূর্য কখন উঠেছে খেয়াল আছে? নামাজের তো নামগন্ধ নেই, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। অন্যদিকে ফিরে আবার চোখ বুঝল পূর্ণা। তার ঘুমের ঘোর এখনো কাটেনি। পদ্মজা আবার ডাকলো, এবার একটু জোর দিয়ে। পূর্ণাকে প্রায় টেনে তুলে পাঠালো কলতলায়। অর্ধ ঘুমন্ত অবস্থায় কলতলায় গেল পূর্ণা। ফিরে এলো কিছুটা সতেজ হয়ে। তবে ঘরে ঢুকেই সে সরাসরি লেপের ভেতর ঢুকে পড়ল। আহ্লাদে সুরে পদ্মজাকে বলল, খাইয়ে দাও না আপা। পদ্মজা খাইয়ে দিল। পূর্ণা না বললেও দিত। খাওয়ার মাঝে কয়েকবার কথা বলতে চাইলে কিন্তু পদ্মজা তাকে থামিয়ে দিয়ে বলল, খাওয়ার সময় কথা বলা ভালো না। খাওয়া শেষে গোয়েন্দার মতো চোখ সরু করে জিজ্ঞেস করল, শেষ রাতে কোত্থেকে ফিরছিলি? বিস্ফারিত হয়ে উঠল পূর্ণার চোখ। ভয়ে হেঁচকে উঠতে লাগলো তার। পদ্মজা পানি এগিয়ে দিল বটে, তবে তার দৃষ্টি অনুসন্ধিৎসু। পানি পান করে পূর্ণা কোনো মতে বলল, আর যাব না আপা। পদ্মজার কণ্ঠে তখন গুরুজন সুলভ গাম্ভীর্য। বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দে। ভয়ে দিশেহারা পূর্ণা, মনে হচ্ছে যেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে। ঢোক গিলে নত যেন হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মৃদুল যে, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দেখেছিল? পদ্মজার প্রশ্ন ছুরির ফলার মতো। পূর্ণার উত্তরে মৃদু গুঞ্জন, আর তুইও চলে গেলি? পদ্মজার কণ্ঠে বিস্ময় আর অসন্তোষের সুর। পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের দুই দিকে জানালা। পূর্ব দিকের জানালা খোলা, উত্তর দিকটার বন্ধ। সে উত্তর দিকের জানালা খুলতে খুলতে বলল, বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো? মৃদুল এখনো পরপুরুষ, বিয়েও ঠিক হয়নি। যখন এসে শুয়েছিস তখনই টের পেয়েছি। তার আগে টের পেলে কান ধরে ঘরে নিয়ে আসতাম। পদ্মজার কথার প্রতিটি শব্দে স্নেহ মিশ্রিত কর্তৃত্ব। পূর্ণা গভীর অনুশোচনায় অপরাধী কণ্ঠে প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, আপা, আর যাব না, ক্ষমা করে দাও। পদ্মজা পূর্ণার পাশে এসে বসল। তার হাতের ওপর নিজের হাত রেখে কোমল স্বরে বলল, বিয়ের পর আমার বোনের জীবনে হাজার জ্যোৎস্না আসুক। পূর্ণা আবেগে তখন তার অন্য হাতটি পদ্মজার হাতের উপর রাখল। তারপর সাহস সঞ্চয় করে পদ্মজার চোখের দিকে তাকিয়ে ডাকল, আপা। কি? পূর্ণা তখন তার মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো উচ্চারণ করল। তোমাকে কে মেরেছে? কেন মেরেছে? তুমি রাতে কেন কেঁদেছ? প্রশ্নটা কেটে ফেললো বাতাসে জমে থাকা স্নিগ্ধতা। পদ্মজা তৎক্ষণাৎ তার হাত সরিয়ে নিল। চোখে মুখে ফিরে এলো সেই চেনা কাঠিন্য। কণ্ঠস্বরে গাম্ভীর্য নিয়ে সে বলল, সেই ব্যাপারে প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। পূর্ণা চোখ নামিয়ে দৃঢ়তার সঙ্গে বলল, আপা, আমি জানতে চাই। উঠে দাঁড়িয়ে পদ্মজা বলল, বাড়ি ফিরে যা। মৃদুলের আম্মা আপ্পা আসছে, যখন তোকে প্রয়োজন হবে তখন ডেকে পাঠাবো। তার আগে যেন এই বাড়ির
আশেপাশেও না দেখি। পদ্মজার কথায় একটা চূড়ান্ত হুকুমের সুর, যা পূর্ণার অন্তরে একের সঙ্গে জাগালো ভয় আর বিস্ময়। দুই বোনের মধ্যে এতক্ষণ যে স্নেহের বন্ধন ছিল, তা যেন হঠাৎ করে উবে গেছে। কথা শেষে বেরিয়ে যাবে পদ্মজা, ঠিক তখনই বিদ্যুৎ পৃষ্ঠের মতো লাফিয়ে সামনে দাঁড়ালো পূর্ণা। তার কণ্ঠে আকুল মিনতি। আপা, আপা দোহাই লাগে, বলো, আমি তোমার সব কথা শুনি, কিন্তু এইটা শোনা সম্ভব না। পূর্ণা, পদ্মজার গলায় সতর্ক বাণী। পূর্ণা তখন যুক্তি তর্কের বাইরে। হঠাৎ করে সে পদ্মজার পায়ে লুটিয়ে পড়ল। আপা, পায়ে পড়ছি, আমাকে সব বলো। তোমার গালের ক্ষত, গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে। আমি শান্তি পাচ্ছি না। কে তোমাকে এত কষ্ট দিয়েছে? কে এত বড় দুঃসাহস দেখিয়েছে? আমি তার কলিজা ছিঁড়ব। পূর্ণার চোখের জল পদ্মজার পায়ে ঝরে পড়ল। সে দৃশ্য পাষাণকেও গলাতে পারে। পদ্মজা তো তার বোন। ধীরে ধীরে পূর্ণাকে টেনে তুলল পদ্মজা। কোমল হাতে বোনের চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদুনি কোথাকার। পদ্মজাকে জড়িয়ে ধরল পূর্ণা। বড় বোনের শরীরে মায়ের গন্ধ খুঁজে পায় সে। ছোটবেলা থেকেই পদ্মজা ছিল তার জীবন, তার আনন্দের উৎস। তাই কালশিটে দাগটা দেখার পর পূর্ণার মনে হচ্ছিল যেন তার নিজের বুকের আঘাত লেগেছে। পূর্ণাকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে গেল পদ্মজা। কিছুক্ষণ পর একটা খাম নিয়ে ফিরে এলো। আলমগীরের দেওয়া সেই খাম। দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানায় বসলো সে। গম্ভীর স্বরে বলল, আমি জানি আমার বোন বড় হয়েছে, সেই সঙ্গে ধৈর্য আর জ্ঞানও বেড়েছে। আমি একটা কারণেই তোকে সব জানাবো, যাতে সাবধানে থাকতে পারিস। সব জানার পর তুই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিবি না। আমি যেভাবে বলবো সেভাবে চলবি, রাজি? উত্তেজনায় পূর্ণার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, রাজি। হাতের খামটা পূর্ণার দিকে এগিয়ে দিল পদ্মজা। চিঠি আছে, আলমগীর ভাইয়ের লেখা। আমি গতকাল পড়েছি। মন দিয়ে পড়বি, অনেক কিছু জানতে পারবি। আর যতটুকু বাকি থাকবে আমি বলবো। পূর্ণার হাত কাঁপছিল। প্রবল আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে খাম খুলল। ভাঁজ করা একটা চিঠি বের করলো সেখান থেকে। পদ্মজার নির্দেশ মেনে চিঠিটির ভাঁজ খুলল। পদ্মজা নীরবে লক্ষ্য করছিল তার বোনের প্রতিক্রিয়া। চিঠির প্রথম লাইনগুলো পড়তেই পূর্ণার হৃদয়ের গতি বেড়ে গেল। বোন পদ্মজা, সালাম নিও। তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। সেদিন রাতে তোমার আগমন আমার জীবনে নিয়ে এসেছে আনন্দ, পৌঁছে দিয়েছে আলোর জগতে, যে জগতে বাঁচার জন্য পেছনের প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটিয়েছি। পূর্ণা অবাক হয়ে পদ্মজার দিকে তাকালো। তার চোখে প্রশ্নের ঝড়। পদ্মজা নীরবে চিঠি পড়তে ইশারা করলে পূর্ণা আবার পড়তে শুরু করলো। জানি না এত পাপ করার পরও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন। তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেশতার মতো হাজির হয়েছিলে, বাঁচিয়েছিলে আমাকে আর রুম্পাকে। পূর্ণার মনে প্রশ্নের পর প্রশ্ন জাগছে। কি এমন ঘটেছিল যে আলমগীর ভাই নিজেকে পাপী ভাবছে? আপা কিভাবে বাঁচিয়েছিল তাদের? যখন তুমি এ চিঠি পড়ছো তখন তোমার অবস্থা কি আমি জানি না। হয়তো সব জেনে গিয়েছো, নয়তো এখনো অন্ধকারে ডুবে আছো। যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দেব। চিঠিটা বোধহয় বড় হয়ে যাবে,
পৃষ্ঠাতে হবে না, ধৈর্য ধরে সবটুকু পড়ো। আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাবো। আমির যখন আমাদের ঘরে আসে তখন কাকি আম্মার পর সবচেয়ে বেশি খুশি হই আমি। কাকি আম্মা ছিলেন বড় দুঃখী। কাকা খুব মারধর করতেন। নিজের চোখে কাকি আম্মাকে বিবস্ত্র করে পেটাতে দেখেছি। আমার ছোট মন তখন লজ্জায় নিয়ে গিয়েছিল, লুকিয়ে কেঁদেছিলাম। কিন্তু কাকা বা আব্বা কাউকে একটু মায়া দেখাতে দেখিনি, লজ্জাবোধ করতে দেখিনি। আমি আব্বাকে খুব ভয় পেতাম, ভীতু ছিলাম। আমার কাছে আমার আব্বা কাকাই ছিল ভূত রাক্ষস। আমার আম্মা ছিলেন সব সময় পাথরের মতো নিশ্চুপ, তার অনুভূতি নেই, অসাড়। কাকি আম্মাই ছিলেন আমার মা। তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য অপেক্ষা করেছেন। কাকি আম্মা বলতেন সেই ছেলে এসে নাকি তার সব দুঃখ ঘুচিয়ে দেবে। যখন সেই ছেলেটি এলো আমি অনেক খুশি হলাম। মনে হলো এবার বুঝি কাকি আম্মার কষ্ট কমবে। কাকি আম্মা স্বপ্ন দেখতেন আমির হবে পুলিশ, সব অন্যায়কারীকে শাস্তি দেবে, আর আমি হব শিক্ষক। চিঠির এই অংশ শেষ করে পূর্ণা গভীর শ্বাস নিল। পদ্মজার দিকে তাকিয়ে দেখল তার আপার চোখে জমে আছে অশ্রু। সে পরের পাতা উল্টালো, মনে মনে প্রস্তুত হলো আরো চাঞ্চল্যকর তথ্যের জন্য। শুধু কাকি নয়, আমার মনের কোণেও স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়েছিল শিক্ষক হওয়ার। মনে মনে ভাবতাম কচি কচি মুখগুলোকে জ্ঞানের আলোয় আলোকিত করব, হব তাদের পথ প্রদর্শক। কল্পনায় দেখতাম পথে ঘাটে সবাই শ্রদ্ধা ভরে সালাম জানাবে, আর আমি হাতে বই নিয়ে গর্ব ভরে হেঁটে বেড়াবো। কিন্তু জীবনের গতিপথ যে কত বিচিত্র তা কে জানতো। ও হঠাৎ করে পরিবারের যোগ হলো নতুন সদস্য রিদওয়ান। 4 ভাইয়ের সংসারে নতুন রঙের ছোঁয়া লাগলো। একই বিদ্যাপীঠে পড়াশোনা করতে লাগলাম আমরা, আমি, জাফর, রিদওয়ান আর আমির। আমিরের ছিল অসাধারণ শারীরিক শক্তি আর তীক্ষ্ণ বুদ্ধি। সবাই ভাবতাম সে হবে একজন খ্যাতনামা পুলিশ অফিসার, যার নাম দেশময় ছড়িয়ে পড়বে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। আমাকে আর জাফরকে হঠাৎ করে ঠেলে দেওয়া হলো এক অন্ধকার জগতে, যেখানে অর্থ, নারী আর রক্তপাতের দাপট। সেখানে শেখানো হলো নারীকে শুধু ভোগ্যপণ্য হিসাবে দেখতে। জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে হারিয়ে গেল শিক্ষক হওয়ার স্বপ্ন। সেখানে অন্ধকার পাতালপুরীতে বনেদি ঘরের 2-3 জন পুরুষকে দেখতে পাই। তথাকথিত ভদ্রলোকগুলো নির্মমভাবে নির্যাতন করছিল 2 জন নারীকে। আমার বাবা ও কাকা সেই দৃশ্য দেখে আনন্দ পাচ্ছিলেন। অসহায় নারীদের আর্তনাদে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছিল। আমি অনুনয় করেছিলাম তাদের মুক্তি দেওয়ার জন্য, কিন্তু কোনো ফল হয়নি। রক্ত দেখে জাফর অজ্ঞান হয়ে গেল। ও রক্ত সহ্য করতে পারে না, রক্ত দেখলে ভীষণ ভয় পায়। হঠাৎ একটা 13 বছরের মেয়েকে আমার হাতে তুলে দেওয়া হয়। বাবা আমাকে বোঝালেন কি করতে হবে। সেদিন জানলাম আমাদের বাড়ির পেছনের এই পাতালপুরি বহু পুরানো। আমাদের বংশের পুরুষদের গোপন পেশা ছিল এই অমানবিক কাজ, পতিতাবৃত্তি। মেয়েদের জোর করে এই কাজ করে মেরে ফেলা হতো। আমাদের অঢেল সম্পদের উৎস ছিল এই অনৈতিক পথ। আমাকে জোর করে নামানো হলো সে পথে। প্রতিবার এই কাজ করতে গিয়ে আমি ঘৃণায় বমি করেছি।
জীবনটা হয়ে উঠেছিল অসহনীয় বোঝা। তবে বাড়ি ফিরে একটু শান্তি পেতাম, কারণ আমির ছিল সেখানে। ওর দুষ্টুমি আমার মুখে হাসি ফোটাতো। আমিরের একটা দোষ ছিল, সে রিদওয়ানকে খুব জ্বালাতন করে। দুজনের সম্পর্ক ছিল বিড়াল ইঁদুরের মতো। তবুও আমার কাছে আমিরের সান্নিধ্য ছিল প্রশান্তির নীড়। ওর চঞ্চলতা, সাহসিকতা আমাকে মুগ্ধ করত। সেই শান্তিও একদিন ভেঙে চুরমার হয়ে গেল। নানা বাড়ি থেকে ফিরে যেদিন পাতালপুরিতে প্রবেশ করে দেখি রিদওয়ান আর আমিরের উপস্থিত, আমির তখন নির্মম ভাবে আঘাত করছিল 15 বছরের একটা মেয়েকে। ওর চোখে মুখে ফুটে ওঠা হিংস্রতা আমাকে স্তম্ভিত করে দিয়েছিল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এই আমার প্রিয় ভাই। পূর্ণা চিঠি পড়া থামিয়ে দিল। তার শরীর থরথর করে কাঁপছে। চোখ দুটি জলে ভরে পদ্মচার দিকে তাকালো সে। সে দৃষ্টিতে ফুটে উঠল ভয় আর অসহ্য ঘৃণা। হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে উঠল, আপা, এই আপা! পদ্মজা দৃঢ়তার সঙ্গে পূর্ণার হাত চেপে ধরল। পূর্ণার চোখ থেকে অশ্রুর ধারা গড়িয়ে পড়তে লাগলো। মাথাটা ঘুরপাক খাচ্ছে, শরীর নিয়ন্ত্রণ হারাতে বসেছে। সে পদ্মজার হাত আরো শক্ত করে ধরে গভীর শ্বাস নিল। বুকের ভেতরটা উত্তাল হয়ে উঠেছে। আমির তার কাছে আপন বড় ভাইয়ের মতো, শ্রদ্ধেয় ভাই। এই নিষ্ঠুর সত্য মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। সারা শরীরে যেন সূচের খোঁচা অনুভব করছে সে। পদ্মজা পূর্ণার মানসিক অবস্থা অনুভব করতে পারছে, বুঝতে পারছে তার মতো সহ্য শক্তি পূর্ণার নেই। সে পূর্ণার হাতের পিঠে চুমু এঁকে দিয়ে মৃদু স্বরে বলল, মন এত দুর্বল হলে কি করে চলবে? ওর দিকে তাকালো পূর্ণা। পদ্মজা চোখের ইশারায় বাকি অংশটুকু পড়তে বলল। পূর্ণা হাতের তালু দিয়ে চোখের জল মুছে আবার পড়া শুরু করলো। আমাদের দাদুর সান্নিধ্যে থেকে আমি ছোটবেলা থেকে নিষ্ঠুর প্রকৃতির হয়ে উঠেছিল। কাকার প্ররোচনায় দাদি আমিরকে বিশেষ মনোযোগ দিতেন। আমির ছিল কাকার প্রিয় শিষ্য। ওর আচরণ ছিল অন্যদের থেকে আলাদা। ওকে ছোট থেকে শেখানো হয়েছিল যে নারীরা শুধু ভোগের বস্তু। বোঝানো হয়েছিল অর্থের ক্ষমতা আর পাশবিক আনন্দের স্বাদ। দাদি সবকিছু জানতেন শুরু থেকেই। তিনি কাকা আর আব্বাকে উৎসাহিত করতেন, এমনকি আমাদের দাদাকেও সহযোগিতা করেছেন। দাদুর সোনার গহনার প্রতি টান ছিল। সোনার চিলিক তার চোখে জাদু ছড়াতো। এই দুর্বলতাটা বুঝে নিয়েছিল আমার দাদা, আব্বা আর কাকা। তারা চতুরতার সঙ্গে দাদুর এই আকর্ষণকে কাজে লাগাতেন। দাদুর পাশে ছিলেন তার এক বোন। ও রক্তের সম্পর্কে নয়, কিন্তু আত্মার বন্ধনে যুক্ত। সেই দুই নারী মিলে সহযোগিতা করে গেছে বছরের পর বছর। আমির নারীদেরকে নির্যাতন করতে পছন্দ করত। প্রথম 3 বছর ও কোনো মেয়ের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেনি, শুধু নির্যাতন করেছে। এসব দেখে প্রথম আমার মনে অশান্তি হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক অদৃশ্য জাদুকরের ছড়ি ঘুরে গেল। ধীরে ধীরে সেই তীক্ষ্ণ খারাপ লাগা পরিণত হলো মধুর অনুভূতিতে। আমিও অভ্যস্ত হয়ে পড়লাম। আমির যখন 18তম বসন্তে পদার্পণ করলো, তখন থেকে ওর মনে জেগে উঠল নারী ভোগের আকাঙ্ক্ষা।
পাশের গ্রামের এক কিশোরীর সঙ্গে ওর আলাপ হলো, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছিল। সেই কিশোরী ছিল অপরূপ সুন্দরী। তার সরল হৃদয় আমিরকে বিশ্বাস করেছিল, হৃদয়ের সব অনুভূতি, ভালোবাসা, এমনকি নিজের ইজ্জত পর্যন্ত সমর্পণ করেছিল আমিরের কাছে। বিনিময়ে পরদিন লাশ হয়ে নদীর ঢেউয়ে ভেসে যেতে হয়েছিল। ধীরে ধীরে আমিরের নারী আসক্তি তীব্র হয়ে ওঠে। জোরপূর্বক কিছু করতেও নারাজ, তাই বেছে নেয় ছলনার পথ, প্রতারণার পথ। কতগুলো মেয়েকে ও ঠকিয়ে ভোগ করেছে তার হিসেব নেই। ঢাকায় পড়তে গিয়ে কারো মাধ্যমে নারী পাচারের সঙ্গে যুক্ত হয়, তারপর আর পেছনে তাকাতে হয়নি। টাকার পাহাড় গড়ে ওঠে। পদ্মজা, তোমার খারাপ লাগবে, তাও বলতে হচ্ছে, তুমি যেমন আমিরের জীবনের প্রথম মেয়ে নও, তেমন বহু নও। শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে ও দাম্পত্য জীবন শুরু করেছিল। সেই মেয়ে ছিল অসামান্য সৌন্দর্যের অধিকারী। মেয়েটি বিয়ের আগে শারীরিক সম্পর্কে আগ্রহী ছিল না বলে আমির তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার পরিবারে না জানিয়ে আমিরকে বিয়ে করে। 1 সপ্তাহ পর মেয়েটি যখন আমিরের কাছে তিক্ত হয়ে ওঠে, তখন মৃত্যু তার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির পরিবারের কেউ জানতেও পারেনি যে তাদের বাড়ির মেয়ে লুকিয়ে বিয়ে করে সেই স্বামীর হাতেই খুন হয়েছে। আমির তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, ও তখনই ঠান্ডা মাথায় পুরো ঘটনার চিহ্ন মুছে দেয়। সেটাই কিন্তু ওর একমাত্র বিয়ে নয়, ও আরো একটা বিয়ে করেছিল, ভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে। তার বেলায়ও হুবহু ঘটনা ঘটে। সে মেয়ের মৃত্যু আমি নিজে চোখে দেখেছি। প্রতিবাদ করিনি অবশ্য, কিছু বলতে ইচ্ছা হয়নি, মন বলতে কিছু ছিল না তখন। মেয়েটা মৃত্যুর আগে অবাক হয়ে দেখছিল আমিরকে। সে বোধহয় বিশ্বাস করতেই পারছিল না, যাকে ভালোবেসে ঘর ছেড়েছে সেই তাকে হত্যা করছে। আশ্চর্যের ব্যাপার কি জানো, আমির মেয়েটিকে হত্যা করার ঘন্টাখানিক পরেই অন্য মেয়ের সঙ্গে সময় কাটিয়েছিল। যে কোনো নারী ওকে নিজের সর্বস্ব বিলিয়ে দিত নির্দ্বিধায়। আমিরের বর্ণ যদিও একটু গাঢ়, কিন্তু ওর কথার মাধুর্য, চলার ছন্দ এবং চোখের চাউনি মুগ্ধ করত সবাইকে। বিশেষ করে ওর থুতনির ছোট্ট গর্তটি অনেক নারীর হৃদয় জয় করেছে। আমিরের সম্পর্কে আর কি বা বলা যায়? এই সামান্য বর্ণনাতেই তুমি ওর অবস্থা বুঝতে পারবে। অবশ্য আমিও যে নির্দোষ তা বলতে পারবো না। তাই শুধু দোষ তোমার স্বামীর নয়, আমারও আছে। কাকি আম্মার প্রতি দুর্বলতা ছিল আমিরের। তার সমস্ত সতর্কতা ছিল কাকিকে অন্ধকারে রাখার জন্য। বেশিরভাগ সময়ও ঢাকায় থাকতো বলে কাকি কখনো সন্দেহ করেননি। সন্দেহ করে থাকলেও কোনো প্রমাণ পাননি। যেদিন কাকি আম্মা তোমাকে ও আমিরকে মোড়ল বাড়ি থেকে নিতে গিয়েছিলেন, সেই রাতেই তিনি জানতে পারেন আমির দীর্ঘদিন ধরে কাকার সঙ্গে অসৎ কর্মে লিপ্ত। এমনকি ঢাকায় থাকার মূল উদ্দেশ্য ছিল এই। সেদিন রাতে বাড়িতে এসে আমির কাকার সঙ্গে আলোচনা করছিল। মানসিক চাপে অসতর্ক হয়ে কাকি আম্মার ঘরে বসেছিল ওরা। কাকি আম্মা দরজার ওপাশ থেকে সবকিছু শুনে ফেলে। ক্রোধে তিনি আমিরকে অনেক চড় থাপ্পড় দেন। আমির নীরবে সহ্য করে। কাকি আম্মা ওকে আম্মা বলে ডাকতে নিষেধ করে দেন। আমির কাকি আম্মাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
সম্ভবত এখনো আমিরের দেহে কাকে আমার নখের দাগ আছে। কাকে আমার জীবনের আশা সেদিন নিভে গিয়েছিল। সারা রাত তিনি হাউ মাউ করে কেঁদেছিলেন। সেই রাতে তুমি রুম্পার সঙ্গে ছিলে। রুম্পা যাতে তোমাকে কিছু না বলতে পারে সেজন্য আমির রিদওয়ানকে পাহারায় রেখেছিল। লতিফার মাধ্যমে খাবারের ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। আমির অনেক কৌশল করেছে যাতে তুমি কিছুই জানতে না পারো। আমাকে আর রুম্পাকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছো, তাই তোমাকে আমাদের গল্পটাও বলতে চাই। জানি না আর কতদিন টিকে থাকতে পারবো। পলাতক জীবনযাপন করছি। আমিরের প্রভাব বিস্তৃত। আমাকে খুঁজে পেতে ওর বেশি সময় লাগবে না। বরং অবাক লাগে এই ভেবে যে এতদিনেও ও আমার সন্ধান পায়নি কেন। রুম্পাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে কাকা নির্বাচন করেছিলেন। বিয়ের প্রথম দিনই বুঝতে পারি রুম্পা একটা সরল নিষ্কলুষ প্রাণ। ওর সান্নিধ্যে ছিল পরম শান্তির। কখন যে মেয়েটার প্রেমে পড়ে গেলাম টেরও পেলাম না। বিয়ের কিছু মাস পর বৈশাখের একদিন আমি পাতালপুরীতে ছিলাম। সামনে ছিল এক নগ্ন নারী। তখন পাতালপুরীতে নিরাপত্তা ব্যবস্থা এত কঠোর ছিল না। হঠাৎ দেখি রুম্পা সেখানে চলে এসেছে। সেই মুহূর্ত থেকে আমাদের জীবন বিষাক্ত হয়ে ওঠে। রুম্পাকে রিদওয়ান, আব্বা, এমনকি কাকাও নির্যাতন করতেন। আমি নীরবে মেনে নিতাম, কিন্তু অন্তর যন্ত্রণায় ঠিকই ছটফট করতাম। নিজের সঙ্গে দ্বন্দ্ব চলত অবিরাম। আত্মঘৃণায় দগ্ধ হতাম। স্বামী হিসেবে নিজেকে চরম ব্যর্থ মনে হতো। রিদওয়ান আমার অজান্তে ধর্ষণ করে আমার রুম্পাকে। এই মর্মান্তিক খবর আমি জানতে পারি ঘটনার এক সপ্তাহ পর। আমার কাপুরুষতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে রিদওয়ানকে শাস্তি দিতে গিয়ে উল্টে আমি মার খেয়ে নীরব হয়ে গেলাম। রুম্পা ছিল সাহসী নারী। সে বারবার বলেছিল পুলিশের কাছে সবকিছু প্রকাশ করে দেবে। এই কারণে ওকে হত্যার পরিকল্পনা করা হয়। আমি গোপনে রুম্পার সঙ্গে দেখা করি, ওর কাছে ক্ষমা প্রার্থনা করি, আর ওকে পাগলের ভান করে থাকতে অনুরোধ করি। মৃত্যুকে ভয় কে না পায়। রুম্পাও বেঁচে থাকার জন্য পাগলের ভান করতে রাজি হয়। অভিনয় এতটাই নিখুঁত ছিল যে আব্বা ও কাকা বিশ্বাস করে নেন যে ও সত্যি মানসিক ভারসাম্য হারিয়েছে। কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি এই সত্য ধরতে পেরেছিল, যদিও ও কাউকে কিছু বলেনি। রুম্পার বন্দি জীবন শুরু হয় আর আমি কাটাতে থাকি নিঃসঙ্গ রাত। একটা দিনও শান্তিতে ঘুমোতে পারিনি। কাপুরুষ শব্দটি আমাকে সর্বক্ষণ কুরে কুরে খেত। মাঝে মধ্যে লুকিয়ে রুম্পার সঙ্গে দেখা করতাম। তখনই বুঝতে পারি আমি রুম্পাকে কতটা গভীরভাবে ভালোবেসে ফেলেছি। আব্বা, চাচা এবং আমিরের প্রবল প্রতাপে আমি এতটাই ভীত ছিলাম যে একা এক পাও সামনে বাড়াতে সাহস পাইনি। আমাদের দল থেকে একজন পালিয়ে গিয়েছিল। তার মৃত্যু হয়েছিল নির্মম ভাবে। সে ভারতে আশ্রয় নিয়েছিল, কিন্তু আমিরের হাত থেকে রক্ষা পায়নি। বলতো পদ্মজা, এমন ভয়াবহ পরিস্থিতি জেনে আমার মতো এক অসহায় কাপুরুষ ব্যক্তি আর কি বা করতে পারত? আমার নিজের জীবনকে ধিক্কার দেই। আমি কুকুরের খাবার হওয়ারও যোগ্য নই।
তুমি রুম্পাকে ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলে। এই খবর পেয়ে আমির রুম্পাকে হত্যা করার নির্দেশ দেয়। তখন আমি রুম্পাকে নিয়ে পালানোর পরিকল্পনা করি, কিন্তু পথে বাবলু আমাকে আটক করে। ঠিক তখনই তুমি ফেরেশতার মতো আবির্ভূত হও। তোমার এই ঋণ শোধ করার কোনো উপায় আমার জানা নেই। আরো কিছু কথা না বললে মনের ভার লাঘব হবে না। আমির সব সময় আমার কাছে একটা খোলা বই ছিল, কিন্তু তোমার আগমনের পর থেকে সেই পরিচিত পাতাগুলো রহস্যময় হয়ে উঠেছে। তোমাদের বিয়ের দিন আমার মনে গভীর আশঙ্কা জন্মেছিল। ভেবেছিলাম হয়তো কয়েকটি বসন্ত পার হতে না হতেই তোমার জীবন প্রদীপ নিভে যাবে। কিন্তু নিয়তির খেলা দেখো, সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি, বরং আমিরই পাল্টে গেছে। বিয়ের পর সুযোগ এসেছে বারবার, কিন্তু আমির পরনারীর দিকে আর হাত বাড়ায়নি। 1 বছর কেটে যেতে না যেতেই আমি অনুভব করলাম আমির সত্যিই তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। কোনো নারীর দেহ সৌন্দর্য আর ওকে টানে না। এই নিয়ে আব্বা ও কাকার মধ্যে অনেক কথা হয়েছে। তাদের মনে শঙ্কা জাগে, যদি আমির সব পরিত্যাগ করে। ওর পরিবর্তন দেখে আমার অন্তরের গহীনে ক্ষীণ আশা জেগে ওঠে। হয়তো আমির এবার আমার অনুভূতি বুঝতে পারবে। এই নিষ্ঠুর জগৎ তার কাছেও হয়তো অন্ধকার মনে হবে। আমি নিজের চোখে দেখেছি আমির কিভাবে তোমার জন্য অস্থির হয়ে ওঠে। তোমার সামান্য অসুস্থতায় ও সব ভুলে যায়। তোমার চিন্তায় ও অশান্ত সমুদ্রের ঢেউয়ের মতো কোথাও স্থির থাকতে পারে না। ঢাকার বাড়ি সহ আমাদের পৈতৃক ভিটেও আমির তোমার নামে লিখে দিয়েছে। ওর যত সম্পদ সবই এখন তোমার। আমির আমির নিজে এখন একেবারে রিক্ত নিঃস্ব। এই খবর রিতওয়ান আব্বা বা কাকা কেন কোনো কাক পক্ষেও জানে না। আমির সমুদ্রের তীরে তোমার জন্য একটা সুন্দর বাংলো বাড়ি বানাচ্ছে। সেটার অর্থ 31 মে পাচারের বিনিময়ে আমির অগ্রিম নিয়েছিল। এখন সেই চাপেও দিশেহারা। সময় কম আর মেয়ে পাওয়াও যাচ্ছে না। আমি জানি তুমি একজন ধর্মপরায়ণা নারী। এসব জেনে তুমি হয়তো আমিরকে আর আগের নজরে দেখবে না। তোমার বিবেক নিশ্চয়ই তোমাকে সঠিক পথ দেখাবে। কিন্তু একটা কথা অস্বীকার করার উপায় নেই, আমির তোমাকে অসম্ভব ভালোবাসে। এমনকি তুমি যদি তার দুটো চোখও চাও, সে নিঃসন্দেহে হাঁটু গেড়ে বসে ছুরি ধরে বলবে নাও। হয়তো সৃষ্টিকর্তার কোনো গুরু উদ্দেশ্য আছে এই ভালোবাসার পেছনে। এখন সিদ্ধান্ত তোমার। আমি যা বলেছি সবই সত্য। তুমি বুদ্ধিমতী, একটু খেয়াল রাখলেই সব বুঝতে পারবে। যে সিদ্ধান্তই নাও না কেন, সাবধানে থেকো। আমিরের চোখে ফাঁকি দেওয়া সহজ নয়। রুম্পা তোমাকে ভালোবাসা জানিয়েছে। কে জানে, হয়তো আবার দেখা হবে আমাদের। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। যদি রুম্পাকে আবার ওই বাড়িতে নিয়ে আসা হয়, তুমি তার দেখাশোনা করো। আল্লাহ তোমার সঙ্গে আছেন। আমার জন্য দোয়া করো। আল্লাহ যেন আমার পাপের শাস্তি রুম্পাকে না দিয়ে আমাকেই দেন। আমি অনুতপ্ত। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। এত বড় চিঠি লেখার অভ্যাস নেই। ভুল ত্রুটি থাকলে মাফ করো। ভালো থেকো বোন। ইতি আলমগীর। চিঠি শেষ করে পূর্ণা হতবাক হয়ে গেল। চোখের পানি আটকে রাখতে না পেরে সে ফুপিয়ে উঠল। কাঁপা গলায় পদ্মজাকে বলল, আপা
এটা দুঃস্বপ্ন, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। পদ্মজা তখন পূর্ণাকে বুকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে তার সঙ্গে ঘটা সব কথা খুলে বলল সে। পূর্ণা পদ্মজাকে আরো জোরে জড়িয়ে ধরল। প্রিয় আপার এত কষ্ট দেখে সে নিজেকে সামলাতে পারছে না। কান্নার মাঝে বলল, আপা, ভাইয়া তোমাকে আরো দুটো বিয়ে করেছে, তুমি কি করে এ যন্ত্রণা সহ্য করলে আপা? পদ্মজা এতক্ষণ কান্না চেপে ধরে রেখেছিল, কিন্তু এই কথা শুনে তার চোখের বাঁধ ভেঙে গেল। অনেকদিন ধরে সে কাউকে খুঁজছিল যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যায়, আর পূর্ণাকে পেয়ে পূরণ করলো সেই ইচ্ছা। আমির অত্যাচারী, খুনি, হিংস্র নারী ব্যবসায়ী, এই ব্যথায় পদ্মজা সহ্য করতে পারেনি। চিঠি পড়ে যখন জানতে পারল তার স্বামীর নারী লোলুপতা আর গোপন বিয়ের সংবাদ, তখন ইচ্ছে করছিল গলায় ফাঁস দিয়ে মরে যেতে। শীতল মেঝেতে বসে অশ্রুসিক্ত নয়নে সে শুধু ভাবছিল স্বামীর অন্য নারীদের সঙ্গে কাটানোর অন্তরঙ্গ মুহূর্তগুলোর কথা। একজন স্ত্রীর পক্ষে এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। চোখের জল মুছে পূর্ণাকে সতর্ক করে দিল পদ্মজা, এখন কাঁদার সময় নয়, তোকে সব খুলে বললাম যাতে প্রেমাকে রক্ষা করতে পারিস, নিজেও সাবধানে থাকবি। এই ছুরিটা রাখ নিজের কাছে, রিদওয়ানকে আমি বিশ্বাস করি না, প্রেমার দায়িত্ব এখন তোর। পূর্ণার কণ্ঠস্বর কেঁপে উঠল, আপা, ভাইয়ার কোনো ক্ষতি করো না। পরক্ষণে কেঁদে উঠল ফুপিয়ে। পূর্ণা বুঝতে পারছিল যে সে অযৌক্তিক অনুরোধ করছে, একজন অপরাধীর প্রতি সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু আমিরকে সে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। আমির কখনো তাকে বড় ভাইয়ের অভাব বোধ করতে দেয়নি। সর্বোপরি সে জানে যে আমির ছাড়া পদ্মজার জীবন অর্থহীন। পদ্মজা তার মা হেমলতার মতো হয়েছে, সে সত্য ও ন্যায়কেই বেছে নেবে। ভালোবাসার মতো অমূল্য সম্পদকে চিরতরে হারিয়ে এরপর দিন কাটাবে অসহ্য যন্ত্রণায়। পূর্ণা, বিস্মিত শোনালো পদ্মজার কণ্ঠ। আপা, আমি জানি আমি খুব খারাপ, কিন্তু তোমার সুখী আমার কাছে সবচেয়ে মূল্যবান। ভাইয়া তোমাকে ভালোবাসে, তুমিও ভাইয়াকে ভালোবাসো। অতীতের সব ভুলে যাও, ভাইয়াকে ক্ষমা করে দাও। পদ্মজা হতবাক। সে ভেবেছিল পূর্ণা আমিরের প্রতি ঘৃণায় জ্বলবে, কিন্তু এ কি বলছে? পূর্ণার চোখে চোখ রেখে সে প্রশ্ন করল, আর যে মেয়েরা নির্যাতিত হয়েছে, যারা প্রতারিত হয়েছে, যারা অসহ্য যন্ত্রণায় প্রাণ দিয়েছে, তাদের প্রতি অন্যায়ের প্রতিকার কে করবে? পূর্ণার উত্তর অত্যন্ত সরল, তোমাকে তো কিছু করেনি, তোমাকে তো ভালো রাখবে। এই কথায় ভেঙে গেল পদ্মজার ধৈর্যের বাঁধ। সমস্ত শরীর রাগে কাঁপছে। শরীরের সব শক্তি সঞ্চয় করে পূর্ণার গালে এক প্রচন্ড চপেটাঘাত করল। অপ্রস্তুত পূর্ণা এই আকস্মিক আঘাতে নিজেকে সামলাতে পারল না, বিছানা থেকে ছিটকে পড়ল মেঝেতে। ক্রোধে স্ফীত হয়ে উঠল পদ্মজার নাক, চোখে জ্বলছে অসন্তোষের আগুন। তীব্র স্বরে বলে উঠল সে, ছি, তুই আমার মেয়ে? বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 25 এখানেই শেষ করলাম। নমস্কার।